স্টেটমেন্ট দিয়েছিলেন যে এটা ভারত অথবা ইসরায়েলের কাজ হতে পারে, এরকম একটা স্টেটমেন্ট আপনি দিয়েছিলেন। সেদিন কিন্তু আপনারা স্বীকার করেন যদি এটা আগের সরকারের কাজ হয়ে থাকে তাহলে তো ইট ওয়াজ দেয়ার ইন এক্সিস্টেন্স, তো তখন আপনি একটা স্টেটমেন্ট দিলেন। পরে আপনি এতটুকু বললেন যে আজকে যেরকম আপনি ডেইলি স্টারের সম্পর্কে বললেন যে তারা এটা একটা লিঙ্ক আপ করছে, সেদিনও আপনি বলেছিলেন যে এটা মিডিয়ার ক্রিয়েশন, যে আমরা বাংলা ভাই বলে দেখুন অস্তিত্ব আছে কিনা আমি জানি না। দেখুন, মিডিয়ার ক্রিয়েশন এই শব্দটা আমার মুখে উচ্চারিত হয়নি, বরং এই কথাটাও মিডিয়ার ক্রিয়েশন। আমি পার্লামেন্টে এই নামটাও নেই, বলা হয়েছে যে আমি নাকি পার্লামেন্টে এটা বলেছিলাম। আমি যে কথাটা বলেছিলাম, নাম্বার ওয়ান, সেখানে কথা ছিল যে আইন কেউ হাতে তুলে লোক, এটা আমরা সমর্থন করি না। এরপরে আমার যে কথাটা ছিল যে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তারপর থার্ড আমার কথাটা ছিল যে আমরা 40-45 বছর থেকে রাজনীতি করছি, আমরা কোনো মতে ইনার পেজে সিঙ্গেল কলাম হেডিং পাই না। আর এই কোথাকারকে হঠাৎ চলে আসলো, নাম ঠিকানা জানি না, ব্যানার হেডিং পায়, 4 কলাম হেডিং, 5 কলাম হেডিং, 8 কলাম হেডিং। এইরকম প্রচার পেলে একজন কেন, বহু লোকের মধ্যে এই বাংলা ভাই হওয়ার শখ জাগবে। জাস্ট ইট ওয়াজ মাই সেন্টেন্স, সেটাকে অন্যভাবে কনকাটেড করা হয়েছে। আপনি যেটা ইসরায়েলের কথা বললেন, এটা নীতিগত কথা, এটা আমার নিজের কথা ছিল না। আমি একজন বুদ্ধিজীবীর একটা নিবন্ধ থেকে কোট করেছিলাম যে এদের পেছনে কারা আছে। এটা আমি কোরআন হাদিসের এবং ইসলামের ইতিহাসের চর্চার ভিত্তিতে বিশ্বাস করি ওয়ার্ল্ড ওয়াইড ইসলামের জাগরণ ঠেকাবার জন্য ইসরায়েলি একটা কনস্পিরেসি আছে। সেই বিতর্কে আমি আজকে যাব না এখানে, কিন্তু আমি যে কথা শেষ করিনি, আমি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফরহাদ মাজহারের একটা নিবন্ধ থেকে কোট করেছিলাম। কিন্তু আজকে তো দেখছেন যে জেএমবি আসলেই বাংলাদেশে এরা নাই তা তো বলিনি, এবং তারাই আজকে আমাদের 64 ডিস্ট্রিক্টে বোম ফাটিয়েছে। এরা নাই তা আমরা বলিনি, আমরা বলছি এদের পেছনে কারা থাকতে পারে। এরা এখনো কি আপনি মনে করেন এদের পিছনে ভারত অথবা ইসরায়েল আছে? আমি কোন দেশের নাম নিতে চাই না। আচ্ছা, আমি কোন দেশের নাম নিতে চাই না। তাহলে এখনো মনে করেন যে বহির কোন শক্তি এদের পিছনে আছে? আমি, এটা তদন্ত চলছে, তদন্তকারী সংস্থার দায়িত্ব তারা এটা বলবে। আমার কথা যেটা, যে এরা অতীতে কোনোদিন ইসলামের কাজ করে নাই, জাতির সামনে ইসলামী কোন এজেন্ডা পেশ করে নাই, সরকারের কাছে ইসলামের কোনো প্রস্তাব দেয়নি, তাদের অস্তিত্বের জানান দিয়েছে বোমাবাজির মাধ্যমে। এইটা কোন ইসলামী কর্মকাণ্ডের সাথে সংগতিপূর্ণ নয়। তাদের এই কাজকে কেন্দ্র করে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা হয়েছে, অতএব তাদের এই কাজ ইসলামের দুশমনদের সহায়তা করছে। এর মাধ্যমে দাড়ি টুপির প্রতি ঘৃণা সৃষ্টি হয়েছে, এর মাধ্যমে মসজিদ মাদ্রাসার ব্যাপারে প্রশ্ন উঠছে। অতএব তাদের এই কাজগুলো সবটা ইসলামের বিপক্ষে গেছে। এদেরকে আমরাও ইসলামের পক্ষের শক্তি মনে করি না, এদেশের কোন আলেম ওলামা এদেরকে ইসলামের পক্ষের শক্তি মনে করে না। আমি তো বারবার বলেছি, এদের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, বছরে ইহুদি নাসারারা মিলেও এত ক্ষতি করতে পারেনি। এদের সাথে আমাদের সম্পর্ক জোড়ার কোনো সঙ্গত কারণ নাই। একমাত্র রাজনৈতিক একটা মানে অস্ত্র হিসেবে এটা ব্যবহার করার জন্য কেউ চেষ্টা করতে পারে, কিন্তু এই চেষ্টায় কেউ সফল হবে না ইনশাআল্লাহ। এখন আমরা আসি যে দলের গণতন্ত্রের ব্যাপারে। আমরা দেশে গণতন্ত্রের কথা বলছি, অথচ দলগুলো, বৃহৎ দলগুলোর মধ্যে আমরা দেখছি যে সেখানে গণতন্ত্র অভাব, তারপরে সেখানে স্বচ্ছতার অভাব আছে, তাদের ফাইন্যান্স কোথা থেকে আছে, অর্থায়ন কোথা থেকে হচ্ছে, এবং সেই অর্থ কিভাবে খরচ করা হচ্ছে, এগুলো নিয়ে নানা প্রশ্ন রয়ে গেছে। এবং অনেকে মনে করে এর জন্যই আজকে আমাদের যে দুর্নীতির যে ছড়িয়ে যাচ্ছে, যে ক্রমান্বয়ে এটা বাড়ছে, তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক প্রক্রিয়া, তার মধ্যে কিন্তু কোনো স্বচ্ছতা নাই। দেখুন, আপনার এই অবজারভেশনের ব্যাপারে আমি কোনো নেতিবাচক মন্তব্য করতে চাই না। আমি আন্তরিকভাবে কামনা করি এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আমারও আপিল যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি এবং একটা পর্যায়ে নিয়ে এসেছি।
এটাকে আরো অর্থবহ করতে হলে প্রত্যেকের নিজ নিজ দলের অভ্যন্তরেও গণতন্ত্রের চর্চা হওয়া দরকার। আর অর্থনৈতিক স্বচ্ছতার ব্যাপারে যেটা বলছেন, ওই প্রসঙ্গ ধরে আমার একটু আগের আপনার একটা করা প্রশ্ন ভুলে গেছেন, সেটা মনে আসলো। কালো টাকার মালিকদেরকে বড় বড় রাজনৈতিক দলগুলো যদি দলে না নেওয়ার সিদ্ধান্ত নেয়, সেটা আমি আসছিলাম, একটা এর পরের প্রশ্নটাই হতো একটা জেন্টলম্যান এগ্রিমেন্টের ভিত্তিতে যদি আমরা এটা আসতে পারতাম, তাহলে বড় উপকার হতো। কারণ ওই যে মাস্তানদের ব্যবহার করা, এটাও কিন্তু তারাই করতে পারে যাদের হাতে কালো টাকা আছে। আপনাকে একটা ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে প্রোগ্রামের মাধ্যমে। অন্তপক্ষে আপনি স্বীকার করে নিয়েছেন যে কালো টাকার একটা দৌরাত্ম্য আজকে রাজনীতির অঙ্গনে বিরাজমান, এবং এই কালো টাকার যে দৌরাত্ম্য যদি আমরা বন্ধ করতে না পারি, আমরা কিন্তু সত্যিকার অর্থে নির্বাচন হবে, নির্বাচনের লোক নির্বাচিত হবে, কিন্তু সেই নির্বাচিত সদস্যদের দ্বারা একটা শক্তিশালী কার্যকর সংসদ গঠন করা যাবে না, যে সংসদ আপনাকে একটা এই দেশের সাধারণ মানুষের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধানের পথ বিশেষ করে যারা দীর্ঘ